আচ্ছা, আমরা যদি প্রবলেমটা সলিউশন করি। স্যার একটা ব্যাপার স্যার, জি। স্যার অ্যালোকেটেড কস্ট গুলো আমি কেন অ্যাভয়েড করতে পারবো না স্যার? কারণ আমি তো মানে অ্যালোকেটেড কস্ট গুলো সাধারণত ওভারঅল অর্গানাইজেশনের জন্য হয়। অ্যালোকেটেড কস্ট গুলো কোনো একটা বেসিস দিয়ে আমার কি করা হয়, অ্যালোকেশন করা হয়। এখন যদি ধর কোনো পার্টিকুলার একটা সেগমেন্ট না থাকে, তাহলে বাকি যে দুইটা সেগমেন্ট আছে সেই দুইটাতে অ্যালোকেট হয়ে যাবে। জি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য কেউ একটু 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 পার্টিসিপেট করেন। আমরা দুইজন শুধু পার্টিসিপেট করছি, আর কেউ পার্টিসিপেট করছি না। আমি কি প্রবলেমটা এক্সেলে সলভ করাবো না আপনারা বুঝতেছেন? স্যার এক্সেলে। এক্সেলে ঠিক আছে। জি স্যার। Just okay. Just let me repeat. Okay, আমরা এক্সেলে শুরু করি। সো ইফ নট ইউজ টু যদি আমরা ক্লোজ করি, তাহলে গ্রস মার্জিন লস করতে হবে 3,16,800। 16,800। গ্রস মার্জিন লস 3,16,800। আর কস্ট অ্যাভয়েড করতে পারবো কত? আমি মানে কমপ্লিটলি দেখছি না, আমি জাস্ট শর্টকাটে লিখে যাচ্ছি, ঠিক আছে? তো স্যালারি 70,000। সেলস স্যালারিজ কত টাকা? 70,000। 20,000 টাকা। তারপর কি আছে? ডাইরেক্ট অ্যাডভার্টাইজিং 51,000 টাকা। ডিরেক্ট স্টোর রেন্ট অ্যাডভার্টাইজিং আমার কত টাকা? 51,000 টাকা। 51,000 টাকা। স্টোর রেন্ট 85,000 টাকা। 85,000 টাকা। এরপর দেখেন এই জায়গায় জেনারেল একটা অ্যাডভার্টাইজিং আছে, নিচে বলা আছে অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ সেলস ডলার। তার মানে আমার এই যে জেনারেল অ্যাডভার্টাইজিং আছে, এটা যদি আমি নর্থ ইস্ট বন্ধ করে দিই, তাহলে বাকি স্টোরগুলোতে কি হবে? অ্যালোকেটেড হয়ে যাবে, ঠিক আছে? ডিপ্রিসিয়েশন ও স্টোর ফিকচার আমাকে বলছে স্টোর ফিকচার যেগুলো আছে সেগুলো অন্য স্টোরে ট্রান্সফার করা হবে, তার মানে তার ডিপ্রিসিয়েশন অ্যাভয়েড করতে পারবো। ডেলিভারি স্যালারি ক্ষেত্রে আমাকে বলেছে 4,000 টাকা হচ্ছে আমরা অ্যাভয়েড করতে পারবো। ডেলিভারি স্যালারিতে আমাকে বলেছে 7,000 টাকা, কিন্তু আমি নর্থ ইস্ট যদি বন্ধ করি তাহলে 4,000 টাকার একটা পার্সেন্টকে আমি কি করতে পারবো? ডিসচার্জ করতে পারবো, তাহলে 4,000 টাকা। এখানে আর কিছু নেই স্যার। আর ডেলিভারি ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা বলছে অন্য জায়গায় আমরা ট্রান্সফার করে দেবো, সো এটা আমার সুযোগ নাই আর করার। এবার আসি স্টোর ম্যানেজমেন্ট স্যালারি। স্টোর ম্যানেজমেন্ট স্যালারিতে আমরা স্টোর ম্যানেজমেন্ট স্যালারিতে আমাদের টোটাল স্টোর ম্যানেজমেন্ট স্যালারি হলো 21,000 টাকা। বাট আমার যে স্টোরের যে জেনারেল ম্যানেজার আছে ওনাকে আমি একবারে এলিমিনেট করতে পারবো না, সো ওনার যে 12,000 টাকা সেটা ওনাকে প্রোভাইড করতে হবে, যেহেতু ওনাকে অন্য একটা জবে আমরা ট্রান্সফার করছি। সো বাকি 9,000 টাকা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। অ্যাভয়েড করতে পারবো। তারপর নিউ এমপ্লয়ি স্যালারি, এখন আমি জেনারেল ম্যানেজারকে যেহেতু আমি ট্রান্সফার করে দিচ্ছি ওই জায়গায়, নিউ এমপ্লয়ি যে একজন স্যালারি রিক্রুটমেন্ট করতে ছিল তার 11,000 টাকা আমি অ্যাভয়েড করতে পারবো। তারপর ইন্স্যুরেন্স অন ফিচার ফান্ড ইনভেন্টরি, পিকচার এবং ইনভেন্টরি গুলো যেহেতু অন্য স্টোরে ট্রান্সফার করা হবে তার ইন্স্যুরেন্স আমরা অ্যাভয়েড করতে পারবো না। ইউটিলিটিস, ইউটিলিটিস আমার কত আছে? 31,000 অ্যাভয়েড করতে পারবো। তারপর কি আছে? এমপ্লয়মেন্ট ট্যাক্স। এমপ্লয়মেন্ট ট্যাক্সের আগে আমরা জেনারেল আদার, জেনারেল অফিস আদার, জেনারেল অফিস স্যালারি আমাদের কি কিছু বলা আছে? জেনারেল অফিস স্যালারি এন্ড জেনারেল অফিস আদার related to the overall management of the supermarket. If not, 1% of the general office could be discharged. তার মানে জেনারেল অফিস আদার যেটা আছে, জেনারেল অফিস আদার এটা যেটা আছে, তার যদি আমি নোটটা ক্লোজ করে দিই তাহলে একজনের কম্পেনসেশন আছে 6,000, সেটা আমি কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো 6,000। তারপর আসে এমপ্লয়ি ট্যাক্স। এমপ্লয়ি ট্যাক্স আমাদের কত হবে? কত হবে অ্যাভয়েড করতে পারছি আমরা? আমরা একটু দেখি। 70,000 প্লাস 4,000 প্লাস 9,000 প্লাস 11,000 প্লাস 6,000 ইনটু কত পার্সেন্ট? 15%। তার মানে এমপ্লয়ি ট্যাক্স আমি অ্যাভয়েড করতে পারছি কত? 15,000 টাকা।
তাহলে টোটাল অ্যাভেলেবল কস্ট কত আমার? কত টাকা? তাহলে নেট লস কত? লস কত হবে আমার? আর কোনো কোশ্চেন আছে? স্যার আপনি ইন্স্যুরেন্সটা কি আনেন নাই মেবি? না, ইন্স্যুরেন্স আনি নাই। কেন আনিনি বলেন তো? স্যার ইন্স্যুরেন্সটা নিয়ে আমার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা আছে যে ফিক্সার যেটা হবে সেটা অন্য যে স্টোরগুলো আছে সেগুলোতে ট্রান্সফার করা হবে। তাহলে ফিক্সারের সাথে রিলেটেড ইন্স্যুরেন্স আমি কি অ্যাড করতে পারবো? স্যার ওয়ান থার্ড বলা আছে না স্যার এখানে? এই যেটা বলছো 1/3 অফ দ্য ইন্স্যুরেন্স ইজ ইন দ্য নর্থ স্টোর ইজ অন ও আচ্ছা, বাকি 2/3 তাহলে আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, স্যার আমার এই জায়গাটা কনফিউশন লাগছে। ইন্স্যুরেন্সটা আসবে। তাহলে ইন্স্যুরেন্সটা আমি একটু নিয়ে আসি। 5000 মেবি ইন্স্যুরেন্স তাহলে 2/3 আমি অ্যাড করতে পারবো। 2/3 কত আছে? ইন্স্যুরেন্স আছে কত? 7,500। তাহলে 5,000 আমি কি করতে পারবো? অ্যাড করতে পারবো। ঠিক আছে, জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? এখন কারো কোনো কোশ্চেন আছে? তো পরীক্ষা যদি আসে এই ধরনের অঙ্ক আপনারা কি করতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। তাহলে ডিসিশনটা কি দিবেন? স্টপ করা যাবে না। না, আপনি ডিসিশনটা কি লিখবেন? স্যার আমরা আমরা বলবো এখানে স্টপ করা যাবে না, বিকজ অফ যদি স্টপ করা হয় তাহলে $29,800 এর মতো হচ্ছে ইনকাম বা মার্জিন লস standpoint, if we close the north store, overall loss of the company will increase by এত, তাই না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমার ওভারঅল লস কোম্পানি বাড়বে 29,800 টাকা। সো আমরা কি করতে পারবো না? নর্থ স্টোর ক্লোজ করতে পারবো না। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? স্যার হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। অঙ্কটা নিয়ে আমি মানে কালকে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, আমার কোনোভাবে মানে বুঝতে পারতেছিলাম না এখানে ঝামেলাটা কোন জায়গায় আসলে। না, এই যে ধরেন এই অঙ্কটা কিন্তু একটু কম্প্রিহেনসিভ লেভেলের। সো আপনারা যদি এই ধরনের প্রবলেম গুলো বুঝেন তাহলে রিলেভেন্ট কোস্টিং এ আপনার আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমরা যেহেতু করছি আমরা আর কতগুলো প্রবলেম করি। আরেকটা প্রবলেম আপনার সাথে শেয়ার করি যদি স্যার হয়। আমরা একটু কয়েকটা প্রবলেম করি, তারপর দেখেন আপনার প্রবলেম ওই জায়গায় আসে কিনা। ঠিক আছে, জি স্যার, জি স্যার। এই প্রবলেমটাকে আমরা গতকাল করেছিলাম তাই না? ইন মাই অপিনিয়ন একটু যাই, আমাকে এসি যাচ্ছে, আমরা নরমালি যাচ্ছি। এই 12 এর 28 আমরা কি করছিলাম গতকাল? এই প্রবলেমটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে একটু বলেন তো সবাই। কি বলছে? মেক ইউর বাই অ্যানালাইসিস। ইন মাই ওপিনিয়ন উই অট টু স্টপ মেকিং আওয়ার ওন ড্রামস। গতকাল ড্রামের একটা প্রবলেম করেছি, এটা কি সেটা? স্যার এটা আপনি করছেন স্যার? জি স্যার, এটাই করা হয়েছে স্যার। এটা ক্লাসে করানো হয়েছে। ঠিক আছে, নর্থ ইস্ট করানো হয়েছে। ইউটিলাইজেশন অফ কনস্ট্যান্ট রিসোর্স ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত পরীক্ষায় কনস্ট্যান্ট রিসোর্সের প্রবলেম বেশি আসে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখা একটু বড় করুন। দেখেন, utilization of a constant resource. The Walton Toy Company manufacture a line of doll and a doll dress swing kit. Demand for the dolls is increasing. তাহলে কয় ধরনের প্রোডাক্ট আছে? 5 ধরনের প্রোডাক্ট আছে। আমি জাস্ট একটু প্রোডাক্টের নামগুলো লিখে নিই কারণ আমাদের কাজে লাগবে। কি কি নাম আছে? দেবী, তারপর কি আছে? ফিশ, তারপর কি আছে? সারা, তারপর কি আছে? মাইক, তারপর কি আছে? সুইং কিট। টিপিং কিট। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখে রাখলাম। আমাদের ডিমান্ড যদি আমরা যাই, একটু ডিমান্ড গুলো লিখি জায়গায়। ডিমান্ড
ডিমান্ড আমার কোনটা কত আছে 50,000, তারপর 42, 35, 35, মাইকেল কত 40, 40,000, আর 3 লাখ সুইংকিটের 25, ডিমান্ড আছে 3 লাখ 3,25,000। সুইংকিট হলো এটার ইনগ্রেডিয়েন্টটা, তো সুইংকিট আমরা আলাদা। তারপর আমরা আসি সেলিং প্রাইস কত আছে 13 টাকা 50 পয়সা, 5 টাকা 5 50 টাকা পয়সা, 50 পয়সা, 5 টাকা 50 পয়সা, 21 টাকা, 21 টাকা, 10 টাকা। একটু ঝামেলা করে ফেললাম, 13 জি টাকা স্যার। 50 পয়সা, 5 টাকা 50 পয়সা, জি স্যার, স্যার 50 পয়সা এখনো হয় নাই এর জন্য। তারপর 10 টাকা, 21 টাকা স্যার, এই স্যার 21 টাকা, 21 টাকা, তারপর 10 10 টাকা, টাকা, 10 টাকা, 8 টাকা। 8 টাকা। তারপর কি বলছে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল কত 8 টাকা 30 পয়সা, 4.30, 30, 1.10, 0.10, স্যার 1.10 হবে। 1.1, Yeah. তারপর 6.44, 2, 6.442, আর হলো 3.24 maybe. 3.20 স্যার, 3.20, ওকে 3.20। তার মানে আমরা ডিরেক্ট মেটেরিয়াল পাবো। এবার ডিরেক্ট লেবার যদি আমরা নিই 3.20, 3.2, 2, 2, 5.6, 2, 4, 5.6, 4, 4, 1.6, 1.6. ওকে 1.6। জি স্যার, এরপরে ইনফরমেশন দেওয়া আছে তাই না? জি স্যার, আর আমার সুইং কিটের ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া আছে, ডিমান্ড হলো 3,25,000, জি সেলিং স্যার, প্রাইস ডিরেক্ট মেটেরিয়াল লেবার সবই দেওয়া আছে। জি কি স্যার, বলি এবার এবার একটু দেখি পুরোটা কি বলছে আমরা একটু দেখি। The Walton Toy Company manufacture a line of dolls and a doll dress swing kit. So demand for the dolls is increasing and management requests assistance from you in determining an economical sale and production mix for the coming year. The company has provided the following data. The following additional information is available. The company's plant has a capacity of 1,30,000 direct labor hours. তাহলে আমার লেবার ক্যাপাসিটি কত? 1,30,000। ডিরেক্ট লেবার, লেবার ক্যাপাসিটি 1,30,000 hours. এবার আসি per year on a single shift basis. The company present employees and equipment can produce all 5 components. The direct labor rate $8 per hour is expected to remain in the coming year. Direct labor rate কত? $8, Per hour 8. এই পর্যন্ত ইনফরমেশন আমার দেওয়া আছে তাই না? জি স্যার, তারপর আমরা আসি ফিক্সড কস্ট টোটাল হলো 5,20,000 টাকা। ফিক্সড কস্ট পার ইয়ার হলো 5,20,000। ভেরিয়েবল কস্ট ওভারহেড কস্ট হলো 2 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার। ভেরিয়েবল কস্ট পার আওয়ার কত? 2 টাকা পার ডিরেক্ট লেবার, আমার এই জায়গায় পার ডিরেক্ট লেবার আওয়ার না, লেবার আওয়ার কত দেওয়া আছে 2 তাই না? জি স্যার, আর কিছু ইনভলভ all the companies manufacturing non-manufacturing costs are fixed. The company's finished goods is negligible and can be ignored. Determine the contribution margin per direct labor hour expanded for each product. তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ডিরেক্ট লেবার বের করব। তাহলে আমাদের সেলিং প্রাইস কত প্রত্যেকটা যদি এখান থেকে নিই, ঠিক আছে যেটা আছে এটাই আমি একটু বসে দিচ্ছি। সেলিং প্রাইস আমরা যেটা লিখতে পারি তাই না, লেস আমার ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট ভেরিয়েবল লেবার বসে দিতে পারি তাই না? জি স্যার, ডিরেক্ট লেবার কষ্ট তো দেওয়া আছে, আর ভেরিয়েবল কষ্ট কত? স্যার 2 পার ডিরেক্ট লেবার আওয়ার, 2 পার ডিরেক্ট লেবার আওয়ার। এখন জি এটা স্যার, কি আমার ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া ছিল নাকি উপরে? আমরা একটু স্যার ভেরিয়েবল ওভারহেড কস্ট 2 পার ডিরেক্ট লেবার আওয়ার, জি স্যার, বুঝতে পারছি, একটু নিচে দিয়ে দেখতে চাচ্ছি। এটা ডিরেক্ট লেবার টাকা দেওয়া আছে তাই না?
জি স্যার। ডিরেক্ট লেবার আওয়ার রেট কত হবে 8 টাকা। জি স্যার। তাহলে আমার ভেরিয়েবল কস্ট পার ডিরেক্ট লেবার হলো 8 টাকা, ঠিক আছে, ইনটু 8 ভাগ, যদি আমি এটা তো ভাগ করি তাহলে আমার ডিরেক্ট লেবার আউটটা বেরিয়ে যাবে না? বুঝতে পারছেন কি করেছি? না স্যার, একটু আবার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, আমি এটা বলি, আমার তাহলে ডিরেক্ট লেবার আওয়ার কতটুকু হয় সেটা বের করতে হবে, তাই না? জি স্যার। পার প্রোডাক্টের সাথে আমার প্রতি ঘন্টায় আমার কস্ট কত? 8 টাকা। জি স্যার। তাহলে এই ডিবি প্রোডাক্টে আমার কস্ট কত হয়েছে? ডিরেক্ট লেবার কস্ট 3 টাকা 20 পয়সা। জি স্যার। তাহলে সে কতক্ষণ কাজ করবে? এটা বাদ এটা, জি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। এটা ইনটু 2। এটা হলো যে 1 ঘন্টায় আমি বলি 8 টাকা পায় সে যদি 1 ঘন্টা কাজ করে, তাই না? জি স্যার। তাহলে আমার টোটাল সে পাচ্ছে ডিরেক্ট লেবার এত ভাগ হবে, তাই না? 8। তাহলে কত সময় কাজ করেছে? 0.4 ঘন্টা। এত ঘন্টা কাজ করেছে। জি স্যার। তাহলে আমার ভেরিয়েবল ওভারহেড কস্ট কত হবে? 8.4 ইনটু 2। 2। কোনো কোশ্চেন আছে? না স্যার। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কারো কোনো কোশ্চেন আছে? অন্য কেউ? আমি আবারও বলছি এটা কিভাবে বের হচ্ছে, আমরা কেবল ডিরেক্ট লেবার আউটটা কিভাবে বের হচ্ছে, কারণ আমার মনে হয় যে অনেকেরই কোশ্চেন আছে। আমার ডিরেক্ট লেবার কস্ট কত এটা দেওয়া আছে, এটা হলো ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে আমার। আর ডিরেক্ট লেবার পার সরি ভেরিয়েবল কস্ট, আচ্ছা ডিরেক্ট লেবার কস্ট পার আওয়ার কত টাকা? 8 টাকা স্যার। 8 টাকা। 8 টাকা। তাহলে আমার ডিরেক্ট লেবার আওয়ার কত হবে? আমার যত টাকা ইনকাম করছি তাকে যদি আমার পার আওয়ার কস্ট ভাগ করি তাহলে তো ডিরেক্ট লেবার আওয়ারটা বেড়ে যাবে, তাই না? আওয়ারটা বের হয়ে যাবে। জি স্যার। এখন আমি যেটা করছি ভেরিয়েবল কস্টটা হইছে, ভেরিয়েবল কস্ট সম্পর্কে বলা আছে যে ভেরিয়েবল কস্ট হলো ডিরেক্ট লেবার আওয়ার কস্টের কি বলছে, এই যে ভেরিয়েবল power। কস্ট পার ডিরেক্ট লেবার আওয়ার হলো 2 টাকা, 2 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার হলো 2 টাকা। তাহলে আমার ডিরেক্ট লেবার আওয়ার লাগতেছে কত? এত 0.4 ইনটু 2। এত। তাহলে আমার ডিরেক্ট লেবার আওয়ারে যদি 2 টাকা হয় তাহলে আমার কি হবে? এত আওয়ারে কতটুকু হবে? 2 ইনটু আওয়ার টাইম, 2 মাল্টিপ্লাই কে টাইমকে দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে না? জি স্যার। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? তার মানে এটা হলো আমার কি ভেরিয়েবল কস্ট রেট ইনটু ডিরেক্ট লেবার আওয়ার, ঠিক আছে? তাহলে ভেরিয়েবল রেট হলো 2 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার, আর ডিরেক্ট লেবার আওয়ার পার প্রোডাক্টে লাগতেছে আমার কত? এই জায়গা বলা আছে 0.4। তাহলে 2 দিয়ে 0.4 কে মাল্টিপ্লাই করলে যেটা সেটা হলো ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আমার কত আসতেছে? এটা। জি কারো স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত আসতেছে? সেলিং থেকে বাদ দিতে হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত আসতেছে? সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার। আমার ডিরেক্ট লেবার আবার কতটুকু লাগতেছে এটা প্রোডাকশন করতে? ওই যে নিচে বের করেছি। জি স্যার। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন বা ডিরেক্ট লেবার আবার কত হবে বলেন? এটা ভাগ এটা, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার সবাই চুপ। স্যার আপনি কন্ট্রিবিউশন মার্জিনটাকে দিয়ে যে আওয়ার পার আওয়ার যে অ্যামাউন্টটা আছে সেটা কি গুণ করছেন? হ্যাঁ স্যার। ডিভাইড করেছি, ডিভাইড করেছি। ডিভাইড করেছি। আওয়ারটা আমি বলি আপনাকে। সো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হলো 5.2। তাহলে এটার জন্য সময় লাগে কত? 0.4 আওয়ার। তাহলে 0.4 আওয়ার সময়ের জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন পাই কত? 5.2, তাই না? 1 ঘন্টার জন্য তাহলে আমি কত পাবো? 5.2 ভাগ হলো পকেট নিয়মের অঙ্ক 0.4, তাই না? জি স্যার। তাহলে আমার কত আসে? $13 আসে, বাকিগুলো সেম।
তার মানে কন্ট্রিবিউশন মার্জিন কার বেশি? আমি যদি র্যাঙ্কিং করি, আমি যদি এই জায়গায় র্যাঙ্কিং করি, হ্যাঁ র্যাঙ্কিং করি, তাহলে আমার র্যাঙ্কিং করলে কি হবে? তাহলে দেখেন র্যাঙ্কিং এ দেখেন, তাহলে 1 নম্বর কোনটা হইছে? সুইং কিট হলো আমার 1 নম্বর, যার কন্ট্রিবিউশন বেশি। তারপর হলো আমার কি? দেবী। দেবী। তাহলে র্যাঙ্কিংটা তো বুঝতে পারছেন না? জি স্যার। আমি জাস্ট র্যাঙ্কিং কি করছি, যার কন্ট্রিবিউশন মার্জিন বেশি তার র্যাঙ্কিং 1, তারপর যার 2, তারপর যার 3, তারপর এভাবে 4। এবার আমরা যাই, আমার তো ডিমান্ড জানি প্রোডাক্টের, তাই না? প্রতিটা প্রোডাক্টের ডিমান্ড জানি না? জি স্যার। প্রথমে আমার বলা ছিল ডিমান্ড কত, প্রত্যেকটা প্রোডাক্টে বলা আছে। তো আমি যদি ডিমান্ড জানি, তাহলে টোটাল লেবার আওয়ার রিকোয়ার্ড কত হবে? লেবার আওয়ার রিকোয়ার্ড কত হবে, কত লাগবে? লেবার আওয়ার কতটুকু লাগবে আমার? আমরা এবার যাই, এই যে দেখেন আমার ডিমান্ড কত এটা, আর প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে আমার লেবার আওয়ার লাগতেছে কত? 0.4। আমার ডিমান্ড হলো 50,000 ইন্টু আমার প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে আমার লেবার আওয়ার লাগতেছে 0.4। তাহলে আমার টোটাল লেবার আওয়ার লাগবে কত? টোটাল লেবার আওয়ার লাগবে কত? 1,40,000। আমার অ্যাভেলেবেল কত আছে? লেবার আওয়ার অ্যাভেলেবেল কত আছে? আমার দেওয়া আছে, প্রবলেমে দেওয়া আছে লেবার আওয়ার ক্যাপাসিটি কত? 30,000। আমার লাগবে কত? 1,40,000। তাহলে লেবার আওয়ার কি? সো কনস্ট্রেন্ট। লেবার আওয়ার ইজ কনস্ট্রেন্ট রিসোর্স। এই পর্যন্ত কি সবাই বুঝেছেন? এই পর্যন্ত সবাই বুঝেছেন? তাহলে আমি কি করব? তাহলে কন্ট্রিবিউশন যার বেশি, মার্জিন যার বেশি, লেবার আওয়ার অনুযায়ী তাকে আমরা প্রথম প্রোডাকশন করব, তারপর বাকিগুলা প্রোডাকশন করব, তাই না? জি স্যার। আমি এই জায়গায় ডিমান্ডটা আবার লিখে নিই। ডিমান্ডটা কত ছিল? তাই না? আমি এই জায়গায় একটু র্যাঙ্কিংটা লিখে নিই, যাতে আমরা ইউজ করতে পারি এখানে। স্যার এখানে তাহলে যে মাইকের ক্ষেত্রে মানে 10,000 দিব আর কি, বাকিগুলো যা আছে। আচ্ছা আমরা একটু একটু দেখি পড়ি, পরে পুরো বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে লেবার আওয়ার লাগে কত? লেবার আওয়ার আমার প্রতিটার জন্য লেবার আওয়ার কত আমি সেটাও একটু লিখে নিই, আমাদের জন্য বেটার হবে। পয়েন্ট এটা, তা না? প্রথম প্রোডাকশন করব কি? লেবার আওয়ার রিকোয়ার্ড ফর 1 নম্বর কি? সুইং কিট। সুইং কিট হলো প্রথমে প্রোডাকশন করব, তাই না? আমার কতটুকু লাগবে? এত ইনটু 0.2। তাহলে সুইং কিট প্রোডাকশন করব। তারপর কি করব? লেবার আওয়ার ফর 2 নম্বর কি বলছে? দেবী। দেবী। দেবী আমার কত লাগবে? এত ইনটু 4। এটাকে আমি একটু সাম আপ করে নিই, কিউমুলেটিভ, ঠিক আছে? এটা কি হবে? 65,000। এটা কত হবে? 65,000 প্লাস হলো 19,000, ঠিক আছে? তারপর লেবার আওয়ার ফর কি হবে? সারা। 3 নম্বর কি আছে? সারা। সারার জন্য আমার কত লাগবে? 24,500। তাহলে আমার কত হয়েছে? এত হয়েছে। এই জায়গায় একটু রিমেনিং লিখে নিন, রিমেনিং। তাহলে আমার রিমেনিং কত হবে? আমার ছিল কত অ্যাভেলেবেল? 1,30,000, তাই না? মাইনাস 65,000, তাহলে কত আছে? 65,000। আমার কিউমুলেটিভের দরকার নেই, তাহলে আমি রিমেনিংটাই লিখে ফেলি, আমার কিউমুলেটিভের দরকার নেই। আমার এই জায়গা ছিল 1,30,000
আমি কিউমিউটা বাদ দিয়ে কিউমিউটিভের দরকার নেই, রিমেনিং দিয়ে করতে পারি। তাহলে আমার রিমেনিং কত আছে? 65,000 মাইনাস 65,000, এটা আমার কত হবে? তাহলে 45,000, এই জায়গা আছে 20,500। স্যার ক্লিয়ারটা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। এটা আমার টোটাল লেবার আওয়ার अवेलेबल কত? 1,30,000। 1,30,000। এখন আমার সুইং কিটের জন্য লাগছে কত? না 65,000। তাহলে আমার বাকি থাকে আর কত? 1,30,000 মাইনাস 65,000 থাকে কত? 65। 65,000। এরপরে আমি ডেবিট তৈরি করছি 20,000, তাহলে বাকি থাকতেছে কত? 40। 45,000। 45,000। তারপর আমি সারা তৈরি করছি 24,500 লাগছে, বাকি থাকতেছে কত? 20,500। 20,500 আমার अवेलेबल আছে। স্যার এবার আমরা লেবার আওয়ার ফর তার নাম্বার কি? 30। মাইক 30। 30 কত হবে? 10,500। ইনটু এটা, তাহলে আমার কত থাকতেছে? সরি, 10,500 হবে স্যার। তাহলে থাকতেছে কত? 10,000। 10,000। এখন আমার এই 10,000 উপর বেস করে কি করতে হবে? মাইক। বাকি আছে কোনটা? মাইক। মাইক। মাইকটা আমি 10,000 এর জন্য তৈরি করতে হবে। তাহলে 10,000 কে আমি যদি ভাগ করি 10,000, আর মাইকে লাগতেছে প্রতিটার জন্য কত? 0.5। 0.5। তাহলে আমি কতগুলো তৈরি করতে পারবো? ভাগ 5,000। 0.5, তাহলে 20,000 তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কি হবে? সরি, আমি ভুল বলেছি। তাহলে আমার লেবার আওয়ার কতটুকু লাগবে? আমার अवेलेबल কত আছে? স্যার 10,000 10,000। স্যার। জি স্যার। তাহলে এই 10,000 তে আমি কতগুলো তৈরি করতে পারবো? স্যার 20,000টা 0.5 দিয়ে। 20,000টা। তাহলে জি আমি স্যার। এই জায়গায় লেবার আওয়ার ইউজ করতে পারবো কতগুলো? 10,000। জি স্যার। তাহলে আমার কি আসবে? 0 আসবে। ঠিক আছে, জি স্যার। এই জায়গায় আমার নাম্বার অফ প্রোডাক্ট আসবে। নাম্বার অফ প্রোডাক্ট, তাহলে আমার এটা কি হবে? প্রথম সুইং এর জন্য স্যার মাইকেরটা একটু আবার বলেন তো স্যার। আমি বলতেছি, একটু দাঁড়ান, আমি পুরোটা এবার বলতেছি। আমরা পুরোটা আবার বলি, আপনারা একটু আবার একটু দেখেন। ঠিক আছে, আমার মনে হয় যে এই জিনিসটা একটু ঠিক আছে। লেভেল আউট এ পর্যন্ত তো ঠিক আছে, তাই না? জি স্যার। স্যার এটা এটা আমি একটু দিকে নিয়ে আসি, এটা একটু উপরে তুলে দিই। ঠিক আছে, তাহলে এটা আমার ইউনিট লেবার আওয়ার রিকোয়ার্ড, টোটাল আওয়ার রিমেইনিং। তাহলে আমি যত ইউনিট এই জায়গায় আছে, আমি ধরেন এই জায়গায় 40,000 আছে, 40,000 বসে আপাতত। তাহলে আমার লেবার আওয়ার প্রতিটার জন্য কত লাগবে? এটা লাগবে, তাই না? জি স্যার। আমার ডেবিট সুইং কোডের জন্য কত? 0.2। আমার ডেবিট জন্য কত? 0.4। 0.4। আমার সারার জন্য কত? 0.7। আমার 30 এর জন্য কত? 0.25। 2.5। এটার জন্য কত? মাইকের জন্য 0.5। 0.5। তাহলে আমি যেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে? 65,000। তাহলে আমি কি করতে পারি? এগুলো করতে পারি, বসাতে পারি না? জি তাহলে স্যার। আমার রিমেনিং আমার কত হবে? এটা মাইনাস এটা, তাই না? স্যার। এটা মাইনাস এটা, তাই না? জি স্যার। তাহলে আমি তো এই জিনিসটাকে কপি করে যদি বসাই, তাহলে দেখেন আমার মাইনাস চলে আসে। তার মানে আমি মাইক পুরোটা প্রোডাকশন করতে পারবো না। মাইক কতগুলো প্রোডাকশন করতে পারবো? 10,000 10,000 ইউনিট। আওয়ারের জন্য করতে পারবো। 10,000 আওয়ারের জন্য মাইক প্রোডাকশন করবো কতগুলো? 20,000 20,000। ইউনিট করতে পারবো। জি স্যার। এটা হলো আমার অপটিমাল প্রোডাকশন। যদি এই ওয়েতে প্রোডাকশন করি তাহলে আমার কি হবে? ম্যাক্সিমাম প্রফিট হবে। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এখানে মাইকের ডিমান্ড তো 40,000 দেওয়া আছে, তো আপনি 20,000। মাইকের ডিমান্ড 40,000 দেওয়া আছে, তাই তো? জি বাদ স্যার। দিলাম। আমার লেবার আওয়ার अवेलेबल কত আছে? 10। 10,000 লেবার আওয়ার দিয়ে আমি মাইক কতগুলো তৈরি করতে পারবো? 10,000। তাহলে 10,000 লেবার আওয়ার প্রতি আধা মানে হাফ অ্যান আওয়ারে আমি তৈরি করতে পারি একটা। তাহলে 10,000 আওয়ার দেওয়া আছে, তাহলে আমি কয়টা তৈরি করতে পারবো? 20,000টা স্যার। 10,000 ভাগ 0.5, কতগুলো তৈরি করতে পারবো? 20,000। 20,000 গুলো। তার কারণে আমি এই জায়গায় লিখছি মাইক তৈরি করতে পারবো এই 20,000। ঠিক আছে, স্যার 0.5 আমি যদি এটা করি
এটা যেমন এটা 0 আসবে। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি এইভাবেই আমরা কি করতে পারি, প্রোডাক্টগুলো প্রোডাকশন করতে পারি। ঠিক আছে স্যার। এটা হলো কনস্ট্যান্ট রিসোর্সের উপর বেস করে আমি এইভাবে প্রোডাক্টগুলো প্রোডাকশন করব, তাহলে আমার কি হবে, প্রফিট ম্যাক্সিমাম হবে। সো এরপর আমরা করে ফেললাম। আমরা যদি শাটিং ডাউন আমরা অলরেডি করেছি, সো শাটিং ডাউন আমরা করব না। অ্যাকসেপ্ট অর রিজেক্ট এন্ড স্পেশাল অর্ডার, এটা কি করেছিলাম আমরা? জি স্যার, করা হয়েছিল। এটাও করা হয়ে গেছিল। তাহলে আমাদের কি কিছু বাকি আছে? আর ড্রপিং আর রিটার্নিং আমরা করে ফেলেছি, এগুলো হয়ে গেছে। সেল অর ফার্দার প্রসেস, বাই নিয়ে আরেকটা স্যার একটা জি কনফিউশন আছে স্যার। জি মেক অর বাই এ কম্পোনেন্ট স্যার, হান প্রোডাক্ট ম্যানুফ্যাকচার, এটা নিয়ে হান প্রোডাক্ট ম্যানুফ্যাকচার স্যার এগেইন প্রবলেম স্যার। আমার ওই যে 12 এডিশনের তো এখন একটু কষ্ট কত হয়ে নম্বর? স্যার। আমার তো হচ্ছে 15 নাম্বার স্যার। না এক্সারসাইজ না প্রবলেম, এক্সারসাইজ ড্রপিং রিটেনিং। হান প্রোডাক্ট হচ্ছে 30,000 ইউনিট হচ্ছে তারা প্রোডাক্ট করে S6 একটা প্রোডাক্ট আছে, এটা আমরা একটু দেখি আপনারটা কি মেক অর বাই? স্যার 12-11 হবে আর কি স্যার, এক্সারসাইজ 12-11। হ্যাঁ জি, আমরা যদি আসি এই জায়গায় পাইছি স্যার। স্যার এখানে যে সমস্যাটা স্যার আমি ফেস করছি, আমরা একটু বলি, এখানে স্যার আলটিমেটলি পড়িয়াকে তারপর সবাই বুঝুক। Hand product manufacture 30,000 unit of part S6 each year for use on its production line. ঠিক আছে, 30,000 production করে manufacture করে। At this level of activity, the cost per unit for part 6 is 25 টাকা। So direct material, direct labor, variable manufacturing overhead and fixed manufacturing overhead total মিলে 25 টাকা। An outside supplier has offered to sell 30,000 unit of part S6 each year to Han products for 21. তার মানে আমার প্রোডাকশন কস্ট লাগে 25 টাকা, আমাকে অফার করে দিয়েছে 21 টাকা। তো আমি কি এই অফারটা অ্যাকসেপ্ট করব কিনা? এখন আমাকে বলছে if Han products accept this offer, the facilities now being used to manufacture part S6 would be rented to another company at an annual rental of 80,000. However, Han product has determined that 2/3 of the fixed manufacturing cost overhead being applied to part S6 would continue even if the S6 are purchased from outside supplier. ঠিক আছে, এই পর্যন্ত আমাদের দেওয়া আছে। এবার আমরা কি করব, দেখাবো যে আমরা আসলে prepare computation showing how much profit will increase or decrease if the outside supplier offer is accepted, তাই না? এটাই তো প্রবলেম নাকি? জি স্যার। ওকে, আমি এই জায়গায় বললাম যে বাই যদি করি BUY, প্রথমে এটার অফারটা লিখি, তাহলে পারচেজ প্রাইস কত? 21। আমার ইউনিট কত আছে? 30,000। 30,000, তাহলে পারচেজ প্রাইস হবে কত? 30,000 ইনটু 21, তাই না? সাথে আমার রেন্ট সেভিংস কত করতে পারবো? 80,000। মানে আমি যদি এই নিজে ম্যানুফ্যাকচার না করি তাহলে আমি কি করতে পারবো? আমার অবশ্যই 80,000 আমার আলাদা একটা রেন্ট ইনকাম হবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমার টোটাল ইনকাম কত আসছে? 7,10,000, তাই না? এখন আমি যদি স্যার এই দুটো অ্যাড আপ করা হলো কেন স্যার? এটা রিলেভেন্ট কস্টিং। ধরেন আপনি যদি বাই করেন তাহলে আপনি কি করতে পারেন, রেন্টটা আরেকটা কোম্পানিকে রেন্ট দিতে পারেন, করে রেন্টাল ইনকাম পাবেন, তাই না? যদি আপনি পারচেজ না করে ম্যানুফ্যাকচার করেন তাহলে কি রেন্টাল ইনকামটা পাবেন? না স্যার, এটা না স্যার, মানে এটা অ্যাড করা হলো স্যার, দুটো একসাথে যোগ করা হলো কেন স্যার? এটা আপনার বাইয়ের সাথে এটা রিলেটেড, আপনার বাই রিলেশনের সাথে এই রেন্টটা রিলেটেড, তাই অ্যাড করা হয়েছে। আপনি যদি এই প্রোডাক্টটা বাই করেন তাহলে আপনার ফ্যাক্টরি যে স্পেসটা আপনি ইউজ করছেন সেটা রেন্ট দিতে পারবেন $80,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমি কি করতে পারবো, এই একটা ইনকাম হবে না আলাদা, তাহলে এটা বাইয়ের সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, জি স্যার। এবার আমরা আসি মেকে, যদি আমরা যাই, ঠিক আছে, মেকের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আসে, আমরা বাইরের ক্ষেত্রে তো এটা গেলাম, তাই না? অথবা আমি যে কাজটা করি এটা অ্যাড না করে আমি অন্য একটা কাজ করি, সেটা স্যার একটা প্রাইস, এটা তো স্যার আমার একটা কস্ট যাচ্ছে, আর এটা তো আমার ইনকাম স্যার। না না আমি দুইভাবেই করতে পারি। আমরা যদি মেক করি তাহলে আমার কি অবস্থা হবে? এখন আমাকে বলেন যে আমি একটু কাজটা করি, প্রথমে পুরো জিনিসটা আমি একটু করে নিই। এটা আসলে এইভাবে দিলে তো আপনারা কনফিউজড হয়ে যান। আমি এগুলো না দিয়ে নরমালি যাই। ধরেন
মেক মেকে কি আছে পার ডাইরেক্ট মেটেরিয়াল আছে ইউনিট কস্ট আমরা যদি যাই পার ইউনিট আমার কত আছে 25 ডিরেক্ট মেটেরিয়াল কত আছে 3.60 3.60 তারপর কি আছে ডিরেক্ট ডাইরেক্ট লেবার লেবার ডিরেক্ট লেবার 10 তারপর কি আছে ভেরিয়েবল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2.40 ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত 2.40 2.40 তারপর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 9 9 টোটাল কত আছে 25 টোটাল কস্ট ঠিক আছে জি স্যার ফর 30000 এর জন্য ইউনিট কত টোটাল নাম্বার অফ প্রোডাকশন 30000 30000 তাই না জি স্যার আমি এই জায়গায় না দিলে টোটাল কস্ট আপনি লিখে ফেলি টোটাল কস্ট ঠিক আছে জি স্যার 30000 তাহলে আমার টোটাল কস্ট কত হবে 750,000 টাকা সো আমি এটা একটু এটাই তো কারেন্ট প্র্যাকটিস তো এটাই তাই না জি এবার স্যার আমরা যাই আমরা যদি মেক করি তাহলে কি অবস্থা হবে বাই করলে কি অবস্থা হবে তাই না জি স্যার বাই করলে আমার কি করতে হবে পারচেজ করতে হবে জি স্যার তাহলে পারচেজ প্রাইস আমার কত হবে 21 30,000 30,000 টাকা তাই না জি স্যার তাহলে আমি এই জায়গা থেকে মেক করলে অ্যাভয়েড করতে পারবো কত টাকা আই যদি করি তাহলে মেকের কস্টগুলো অ্যাভয়েড করতে পারবো ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট ডাইরেক্ট লেবার কস্ট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট প্লাস কি করতে পারবো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের কতগুলো অ্যাভয়েড করতে পারবো 2/3 130 স্যার the facilities now being used to manufacture এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট এর ভিতরে কিন্তু আমার রেন্টটা আছে দেখেন if hand accept this offer the facilities now being used to manufacture S6 could be rented to another company at an annual cost 80,000 however hand product has determined that 2/3 of fixed manufacturing overhead cost being applied to S6 would even continue তাহলে মানে আমরা 2/3 কস্ট আমার কি হবে আমার এই প্রোডাকশনের সাথে যদি করি বা না করি তাহলে আমার কি হবে ইনকার হবে জি স্যার অ্যাভয়েড করতে পারবো অ্যাভয়েড করতে পারবো স্যার 1/3 অ্যাভয়েড করতে পারবো কত টাকা এখন একটা দেখেন এই যে ফিক্সড আমার যে রেন্টের কথা বলছে এটা কি আমার আসলে কি ধরনের রেন্ট আমরা কি জানি যেটা আমাদের বলছে যে আমরা অ্যানুয়াল রেন্ট আরেকটা কোম্পানিকে দিতে পারবো 80,000 টাকা সো এই আমরা বলছি অপরচুনিটি কস্ট স্যার আমার এখন বর্তমান সিচুয়েশন অপরচুনিটি কস্ট না এখন এটা হলো যে এটা কি আমার আসলে নিজের অফিস ছিল যেটা আমি আরেক কোম্পানি দিব না আমি আরেকজন থেকে রেন্ট করছি সেটা ওখানে আবার থার্ড পার্টিকে রেন্ট দিব আমরা কি জানি কোনো কিছু না স্যার আমার যদি এটা আমার অফিস ছিল থাকে তাহলে তো আমার এটার উপর ডিপ্রিসিয়েশন হতো না জি স্যার সেলিং হয়ে থাকতো তো এই জায়গায় আমরা কি ধরে নিতে পারি যে আমার যে ফ্যাক্টরি রেন্টটা আছে এই রেন্টটা আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে ইনক্লুড করা জি স্যার আমার কথাটা একটু বুঝেন আমরা বলছি আমি যে ফ্যাক্টরিটা ম্যানুফ্যাকচার করি যে ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিটা তো আমি ইউটিলাইজ করি তাই না জি স্যার কারণ ফ্যাক্টরি তাহলে বিল্ডিং আছে সো Sir. বিল্ডিং যদি থাকে তার কি হবে ডিপ্রিসিয়েশন হবে সো Yes, এই sir. ডিপ্রিসিয়েশনটা পার্ট অফ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে না জি স্যার এখন আমি যদি এই ফ্যাক্টরিটা আমার হয়ে থাকে আমি যদি নিজে ইউজ না করি তাহলে আমার কি করতে পারবো আরেকজনকে আমি রেন্ট দিতে পারবো রেন্ট দিলে আমার কি হবে 80,000 টাকা আমি আরেক জায়গা থেকে রেন্ট পাবো জি স্যার এখন আমি তো আসলে জানি না যেটা আমার না আমি আরেকজন থেকে রেন্ট করছি আমি কি জানি না স্যার না স্যার তাহলে এই জায়গায় একটা অ্যাজাম্পশন দিতে হবে অ্যাজাম্পশনটা কি দিবেন সেটা হলো ডিপেন্ড করবে সো আপনি যদি অ্যাজাম্পশন দেন যে এটা আমার নিজের ফ্যাক্টরি এই যে আমার নিজের ফ্যাক্টরি সো আপনি বলবেন তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আছে এই এটা ডিপ্রিসিয়েশনটা এটা তো ইনক্লুড আছে তো এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না যেটা আমরা হলো আনঅ্যাভয়েডেবল যে 2/3 কথাটা বলছে সেটার ভিতরে ইনক্লুড করা আছে জি স্যার ঠিক আছে আর আমি কি করতে পারবো এটা যদি অ্যাভয়েড করি তাহলে আমি কি করতে পারবো নতুন একটা রেন্টাল দিতে পারবো সেই রেন্টালটা আমার কি আসবে এই জায়গায় আমার নতুন করে একটা ইনফ্লো আসবে তাহলে এই 90,000 আমার কি আসবে স্যার এটা বাইতে যাবে না স্যার বাইয়ের কাজ তো বাই অনুযায়ী বাইয়ের সাথে শেষ হয়ে যাবে ঠিক আছে বাই হলো আমার 6,30,000 6,30,000 বাই শেষ
এখন আমি যদি বাই করি তাহলে কোন কোন কস্টগুলো আমি সেভ করতে পারবো মেকে, সেই ডিসিশনগুলো আসছে রিলেভেন্ট কস্টিং এ। জি স্যার। তাহলে রিলেভেন্ট কস্টিং এ এই কস্টগুলো সেভ করতে পারবো, প্লাস আমার যে ফ্যাক্টরি ওভারহেড রেন্ট হিসেবে আমার 80,000 টাকা কি হবে, একটা নতুন ইনফ্লো হবে। জি স্যার। তাহলে আমার টোটাল সেভিংস কত হবে, 6,50,000। আর Yes. বাই করলে আমার, তাহলে দেখেন আমি যদি বাই করি তাহলে আমি 6,30,000 টাকা বাই করবো, বাট আমি সেভিংস করতে পারবো কত, 6,50,000 6,50,000 টাকা। তাহলে আমি কি করবো, মেক করবো না বাই করবো? স্যার। বাই স্যার করব। বাই করবো। জি স্যার। এটা এই জায়গায় এই যে কি কি কোশ্চেন হলো আমার রেন্টের ব্যাপারটা, ঠিক আছে? জি স্যার। স্যার রেন্টের ব্যাপারটা ব্যাপারটা একটু ক্লিয়ার হয়নি স্যার এখনো। আমি বলতেছি, এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? স্যার জি স্যার আমরা এখানে তো ফিক্স ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে যে টোটাল কস্ট 2,70,000, কিন্তু আমি এখানে 90,000 টাকা কিভাবে বের করবো আমি? একটু বলছি ভাই, একটু আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারতেন। এটাই তো প্রবলেমটা। জি স্যার। এই প্রবলেমটা আমরা যদি আসি, এই দেখেন কি বলছে, দ্য কোম্পানি হ্যাজ, এটা কি নিচেরটা, তার নিচে নিশ্চিতটা স্যার। এই যে দেখেন 11 প্রথমে আমি বলি, end product has determined that 2/3 of the fixed manufacturing overhead being applied to part S6 would continue even if part S6 were purchased from the outside. তার মানে আমি যদি পারচেজ করি তাহলেও আমার কি করতে হবে, 2/3 যে আমার ওভারহেড কস্ট আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আছে, সেটা কন্টিনিউ হবে। তারপরে আমি অ্যাভয়েড করতে পারবো না। তাহলে আমি অ্যাভয়েড করতে পারবো কতটুকু, 1/3। তাহলে টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমার কত, 2,70,000, তার 1/3টা আমি অ্যাভয়েড করতে পারবো। তাহলে এই জায়গায় আমরা কি অ্যানালাইসিস করতেছি, রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করতেছি। রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসে আমরা দেখছি যে আমরা যদি বাই করি এটা 6,30,000 টাকা হবে, আর আমরা যদি মেক করতে চাই মেকের ক্ষেত্রে রিলেভেন্ট কস্টিং কি কি, কারণ আমি মেক করলাম না, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমি সেভ করতে পারবো, ডিরেক্ট লেবার সেভ করতে পারবো, ভেরিয়েবল ওভারহেড সেভ করতে পারবো, এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা 1/3 সেভ করতে পারবো। তাহলে 2,70,000 বা 3, তার মানে তার 1/3 কে আমি কি করতে পারবো, সেভ করতে পারবো, কারণ বাকি 2/3 আমার কি করতে পারবো না, সেভ করতে পারবো না। এবার আসছে আমার রেন্টের ব্যাপারটা। আমার বলা হচ্ছে যদি যদি আমি এই প্রোডাক্টটা পারচেজ করি বাইরে থেকে, তাহলে আমি যে ফ্যাক্টরি স্পেসটা ইউজ করি সেটা অন্য কারো কাছে আমি 80,000 টাকা রেন্ট দিতে পারবো। কি দিতে পারবো, রেন্ট দিতে পারবো। তাহলে আমি এজিউম করে নিই, এজিউম দ্যাট ফ্যাক্টরি ওনারশিপ অফ ফ্যাক্টরি বিল্ডিং, তাহলে ফ্যাক্টরি বিল্ডিং হলো আমাদের, তাই না? is ours. ফ্যাক্টরি বিল্ডিং যদি our হয় তাহলে depreciation is also included in fixed manufacturing overhead, তাই না? যেটা আমার আনএভয়েডেবল কস্টের ভিতরে ইনক্লুড করা আছে। এই কথাটা কেউ সবাই বুঝছেন? জি স্যার। মানে ওনারশিপ অফ দ্য ফ্যাক্টরি বিল্ডিং ইজ আওয়ার, কারণ আমরা ফ্যাক্টরি বিল্ডিং সম্পর্কে অন্য কথা নাই, তাহলে আমি এজিউম করে নিচ্ছি যে এই ফ্যাক্টরি বিল্ডিংটা আমাদের। তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর যেই ডিপ্রিসিয়েশন হবে সেটা আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টে ইনক্লুড করা, যেই কস্টটা আমি অ্যাভয়েড করতে পারবো না। ঠিক আছে, এটা 2/3 যে ফ্যাক্টরি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আছে যেটা আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা সেই কস্টের ভিতরে ইনক্লুড করা। ঠিক আছে, স্যার। 2/3 which cannot be avoided. ঠিক আছে, therefore rent of the space will provide info. ঠিক আছে, তাহলে আমার কি হবে, র্যাম্পটা যদি আমি যদি করি তাহলে আমার এই জায়গায় 80,000 আমার কি হবে, একটা অপরচুনিটি কস্ট হিসেবে বলেন, আর যেটা বলেন সেই হিসাবে আমার 80,000 কি হবে, এই যে রিলেভেন্ট কস্টিং আসবে। তাহলে আমার বেনিফিট যদি আমি বাই করি তাহলে আমার কস্ট 6,30,000 টাকা, বাট আমি বেনিফিট পাবো কত টাকা, 6,50,000 টাকা। সো আমি কি করব, আমি বাই ডিসিশন নিব। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমি কনফিউশন আছে স্যার, এই যে আর প্রায় 1,18,000 টাকা, যেটা 1,80,000 টাকা, স্যার এই টাকাটা স্যার কই যাবে? এটা কি রিভেন্ট, এই জন্য এটার সাথে এটা কোনো ইনক্লুড হবে না? ভাই 1,80,000 টাকার কথা তো এই জায়গায় বলেই দিছি, আপনি অ্যাভয়েড করতে পারবেন না।
The hand product has determined that 2/3 of the fixed manufacturing overhead being applied to part S6 would continue even if part S6 were purchased from the outside supplier. আমি তো এই জায়গায় শুধু এই কস্টগুলো আনছি যে কস্টগুলো আমি অ্যাভয়েড করতে পারবো ভাই, যে আমি যদি পারচেজ করি তাহলে কোন কোন কস্টগুলো আমি অ্যাভয়েড করতে পারবো, অ্যাভয়েডেবল কস্টগুলো। রিলেভেন্ট কস্টে কোন কস্টগুলো আসে, দুইটা ডিসিশনের ভিতরে যে কস্টগুলো ডিফার করে। তাহলে এই জায়গায় যে মেক করছি, বাই করছি, বাইয়ের এই কস্ট আমি যদি মেক না করি তাহলে বাই হবে, তাহলে এই কস্টটা ডিফার করে, তো বাইয়ের ক্ষেত্রে এই কস্টটা করছি। আর বাই যদি করি তাহলে আমি মেকের এই কস্টগুলো আমি কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো, সেই কস্টগুলো আমি শুধু এই জায়গায় আনছি। তার মানে স্যার আমাদের সেভ হচ্ছে 20,000, তাই তো? যে আমি যদি বাই করি তাহলে আমার সেভিংস 20,000 হচ্ছে, তার মানে আমি প্রফিট কি করতে পারবো, 20,000 প্রফিট ইনক্রিজ করতে পারবো। টাকা বেশি করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি এই জায়গা থেকে একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাতে পারবেন। আমি একটু বলি, এটা তো আমরা এইভাবে করেছি, আমরা যদি এটা ইনকাম স্টেটমেন্ট করতাম তাহলে কি হতো, ইনকাম স্টেটমেন্ট করতাম তাহলে কি হতো, মেক আর বাই, তাহলে ঘটনাটা কি হতো বলেন এবার। আমি যদি করতাম তাহলে কি ইনকাম স্টেটমেন্ট কি হতো বলেন আমাকে। এই জায়গায় ইনকাম স্টেটমেন্ট আমি করতে পারবো না কারণ আমার সেলিং প্রাইস দেওয়া নাই, ঠিক আছে, সেটাই তো, সেলিং প্রাইস দেওয়া নাই, তো আমি ইনকাম স্টেটমেন্ট করতে পারবো না। বাট আমি আমার এই টোটাল কস্টের ক্ষেত্রে আমি দেখছি যে আমি যদি বাই করি তাহলে আমি কত টাকা সেভ করতে পারবো, 20,000 সেভ করতে পারবো। 20,000 সেভ করা মানে কি, ইট উইল কন্ট্রিবিউট টু দ্য প্রফিট অফ দ্য কোম্পানি। 20,000 প্রফিট কি করবে, ইনক্রিজ হবে স্যার। এখন কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করতে পারে স্পেসিফিক্যালি ওই পয়েন্টটাতে। আমি আবারও বলি, আমি মেক করি আর বাই করি, 2/3 অফ দ্য ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমি ক্যান নট অ্যাভয়েড করতে পারবো না। সো যার কারণে 2/3 2,70,000 2/3 মানে 1,80,000 টাকা আমার এই জায়গায় রিলেভেন্ট না, কারণ আমি মেক করলেও এটা লাগবে, বাই করলেও এটা লাগবে। তো যেহেতু এই কস্ট আমি অ্যাভয়েড করতে পারবো না, এই কস্ট আমার রিলেভেন্ট কস্ট না। এই জায়গায় অনলি রিলেভেন্ট কস্টগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। তার মানে একটা ডিসিশন নিলে আরেকটা কস্ট কিভাবে অ্যাভয়েড করা যায়। আমি যদি বাই নেই তাহলে মেকের এই কস্টগুলো আমি কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো, অথবা এক নতুন সেভিংস নিয়ে আসতে পারবো বা ইনকাম নিয়ে আসতে পারবো। আর যদি আমি মেক করি তাহলে আমি বাইয়ের এই কস্টটা অ্যাভয়েড করতে পারবো। কিন্তু সেই কস্টগুলো আমরা এই জায়গায় কি করেছি, অ্যানালাইসিস করেছি। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন থাকলে করেন ভাই, না বুঝি চুপ থাকবেন না, কোশ্চেন থাকলে করেন। সবাই চুপ? না স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমাদের মোটামুটি রিলেভেন্ট কস্টিং তো আমরা করে ফেললাম, তাই না? তো আমাদের ইচ্ছা ছিল আজকে আসলে প্রসেস কস্টিং শুরু করার। তো আমাদের প্রসেস কস্টিং কত নম্বর চ্যাপ্টারে ছিল, 4 নম্বরে না? জি স্যার, চ্যাপ্টার। আচ্ছা, প্রসেস কস্টিং এ আমি আর ইয়াতে যাচ্ছি না, প্রেজেন্টেশনে যাচ্ছি না, আমি এই জায়গা থেকে আমি দেখা যাচ্ছে না। আমরা জবরা কস্টিং এবং প্রসেস কস্টিং এর মধ্যে আমরা অলরেডি পড়েছি জবরা কস্টিং। জবরা কস্টিং এর ক্ষেত্রে আমরা জানি যে জবরা কস্টিং হলো যদি আমাদের নন হোমোজেনাস প্রোডাক্টের ক্ষেত্রে জবরা কস্টিং হয়, আর প্রসেস কস্টিং এর ক্ষেত্রে আমরা কি হবে, সিঙ্গেল প্রোডাক্ট বা হোমোজেনাস প্রোডাক্ট আমরা প্রোডাকশন করি তাহলে প্রসেস কস্টিং হবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে এই দুইটা প্রোডাক্ট জিনিসের মধ্যে আমার ডিফারেন্সটা কি হয়, জবরা কস্টিং আমরা মেইনলি ডিফারেন্ট প্রোডাক্ট প্রোডাকশন করি, whereas প্রসেস কস্টিং আমরা সিঙ্গেল প্রোডাক্ট অথবা হোমোজেনাস প্রোডাক্ট প্রোডাকশন করি। জবরা কস্টিং এর একটা পার ইন্ডিভিজুয়াল জবের জন্য আমরা কস্ট কত হবে সেটা আমরা ক্যাপচার করি। প্রসেস কস্টিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, প্রসেস কস্টিং এর যতগুলো ডিপার্টমেন্ট হবে প্রতিটা ডিপার্টমেন্টের কস্টগুলো আলাদাভাবে আমরা ক্যালকুলেট করি, করার পরে আমরা কি করি, টোটাল কস্টটা কমপ্লিট করি। জবরা কস্টিং এর ক্ষেত্রে আমরা কি করি, আমাদের জবের যে টোটাল কস্ট এবং নাম্বার অফ ইউনিট প্রোডাকশন হয়েছে সেই টোটাল কস্টকে আমি নাম্বার অফ ইউনিট প্রোডাকশন যতগুলো হবে তা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পার ইউনিট কস্ট পেয়ে যাবো। আর প্রসেস কস্টিং এ আমার পার ইউনিট কস্টটা ডিপার্টমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টে আমার কি করা হয়, পার ইউনিট কস্টটাকে ক্যালকুলেশন করা হয়। জবরা কস্ট
প্রসেস কস্টিং ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট যখন থাকে তখন প্রতিটা ডিপার্টমেন্টে কত কস্ট হবে সেই কস্টটা আমাকে ক্যালকুলেশন করতে হয়। পরে সেই কস্টটাকে অন্য একটা ডিপার্টমেন্টের জন্য ম্যাটেরিয়ালগুলো ট্রান্সফার করবো, তার সাথে সাথে কস্টটাকে ওই ডিপার্টমেন্টে আমার কি করতে হয়, ট্রান্সফার করতে হয়। ওই ডিপার্টমেন্ট কি করে এই কস্টগুলোকে ইনিশিয়ালি নেয়, তারপর নতুন কস্টগুলো তার ডিপার্টমেন্টে যে প্রসেসের জন্য কস্ট হয় সেগুলো এটার সাথে অ্যাড করে, করার পরে ওই ডিপার্টমেন্টের আবার টোটাল কস্ট হয়। এই ডিপার্টমেন্ট যদি আবার অন্য কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার করে তাহলে সে টোটাল কস্টের জায়গায় ট্রান্সফার করে, তারপর সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট আবার নতুন করে ভ্যালুয়েশন করে তারপর সে কি করে টোটাল কস্টটাকে ক্যালকুলেট করে। মোটামুটি এটা হলো জবরা কস্টিং। জবরা কস্টিং সরি প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ইকুইভ্যালেন্ট ইউনিট ক্যালকুলেশন করা। সো ইকুইভ্যালেন্ট ইউনিট কিভাবে ক্যালকুলেশন করে সেটা যদি আমরা দেখি, এটা হলো যে নরমালি কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট কি করে সারা বছর ধরে কাজ করে। এখন আমরা রিপোর্টিং ডেতে এসে আমরা দেখলাম যে তার এতগুলো ইউনিট ফিনিশ প্রোডাক্ট সেগুলো নিয়ে 100%, কিন্তু কিছু ইউনিট আছে যেটা হলো আমার ফিনিশ না, অর্থাৎ ওয়ার্কিং প্রসেসে আছে। সেই ওয়ার্কিং প্রসেসে যে প্রোডাক্টগুলো আছে সেটাতে আমার মেটেরিয়াল লাগতে পারে, তার আমার 100% মেটেরিয়াল ইউটিলাইজ হতে পারে, 50% ইউটিলাইজ হতে পারে, লেবার আমার ইউটিলাইজ হতে পারে, আমার ওভারহেড ইউটিলাইজ হতে পারে। সো ওভারহেড কতটুকু ইউটিলাইজ হয়েছে, লেবার কতটুকু ইউটিলাইজ হচ্ছে, মেটেরিয়াল কতটুকু ইউটিলাইজ হয়েছে, এটার উপর বেস করে আমরা কি করি, এইটাকে এই ওয়ার্কিং প্রসেসের ফিগারটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করি। কনভার্ট করে ইকুইভ্যালেন্ট ইউনিটটা কি করি, নাম্বার অফ ইউনিট প্রোডাকশনের সাথে অ্যাড করে টোটাল প্রোডাক্টটাকে কনসিডার করি। তো এই ওয়েতে আমরা কি করি, প্রসেস কস্টিং এর নাম্বার অফ ইউনিটটা বের করি। তো আমরা আমাদের যেহেতু আজকে আসলে আমাদের টাইমের কারণে এই জিনিসটা ধরা সম্ভব না, তো আমরা আগামীকাল যে কাজটা করব, প্রসেস কস্টিংটা আমরা আগামীকাল করব এবং একটাই ক্লাস আমরা করব। আমরা নরমালি এত থিওরিটিক্যাল জিনিস প্রসেস কস্টিং এ পড়বো না, আমরা এই বইয়েরই একটা বা দুইটা প্রবলেম সলভ করব, সলভ করে প্রসেস কস্টিং শেষ করে দিব। ঠিক আছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? সবাই একবারে চুপচাপ। মানে আপনাদের কি কারো কোনো ফিডব্যাক আছে? আমরা কিন্তু মোটামুটি আগামীকাল প্রসেস কস্টিং কজ শেষ, এরপরের দিন আমাদের ওভারহেড অ্যালোকেশন, আমাদের মোটামুটি ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন আছে, কোনো জানার কিছু আছে? স্যার সিমার যে টেক্সট বুকটা আছে ওইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম স্যার, ওখানে ওই নোটিস করব কোনো আমি আপনারা যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে দেখবেন যে সিমার বই থেকে কোনো কোশ্চেন আসে না পরীক্ষায়। জি স্যার, মোটামুটি আসে না। আমি স্যার এই কিছুক্ষণ আগে যেটা আমরা করছি যে ওভারহেড টু থার্ড যে অঙ্কটা আর কি স্যার, এটা আমি দেখলাম এটা স্যার গত বছর আসছিল। গত বছর আসুক আর যেখানেই আসুক, মানে সিমার বইটা আসলে কি হয়, ধরেন আসলে যারা টিচাররা যারা বা কোশ্চেন সেটাররা যারা কোশ্চেন করে তারা আসলে ওই সিমার বইটাকে আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন সিমার বই থেকে কতগুলো কোশ্চেন আসছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কোন দিকে কনসেন্ট্রেশন করতে হবে। স্যার প্রশ্ন আসার চান্সই নাই, এমসিকিউ টাইপের প্রশ্ন তো স্যার সবকিছুই বেসিক্যালি। আপনি যদি গেরিসনের বই বা হর্নগ্রেনের বইয়ের থিওরিটিক্যাল পার্টটা শেষ করেন তাহলে আপনার সেগুলোও কভার করা যাবে। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করব। আমরা আগামীকাল আবার কথা হবে, আমরা প্রসেস কোশ্চেন আগামীকাল করব। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আজকের ক্লাসটা গতকালকের ক্লাসটা কি ইউটিউবে আপনার গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে।